আরে আমি চেষ্টা করছিলাম তো। যখন তুমি পারো না তাহলে আমাকে উস্কাও কেন? হাতে চুড়ি পরে বসে থাকতে পারো না? আমাদের বয়স হয়েছে পারবিন, আমাদের মেয়েও সাবালিকা হতে চলবে। সব কি আর আগের মতো হবে? বয়স তোমার হচ্ছে, যাও কম্বল মুড়ি দিয়ে কাস্তে কাস্তে শুয়ে পড়ো। আমি বয়সকে ডরাই না, আমার বয়স হয় না। আচ্ছা ঠিক আছে, আমার তো বয়স হচ্ছে, আমার মানতেও ক্ষতি নেই, ঠান্ডাও লাগছে, একটু শুয়েই পড়ি। এই আমার বালিশটা দাও তো। এই কম্বল টম্বল সরাও তো, নিজে গায়ে দাও। ও আর একটা কথা, কি? আমার ভাঞ্জা মিরাজ, ও কাল মুর্শিদাবাদ থেকে আসছে বুঝলে। ওর সামনে আবার আমাকে চত্থাপ্পড় মেরে দিও না, মান সম্মান কিছু থাকবে না তাহলে। কত বয়স হলো এখন মিরাজের? ওই 18। আরে ভাঞ্জা, ভেতরে ঢোক, ভেতরে ঢোক, দরজাটা আগে ঠান্ডা রে। কার্পেটে চল, কার্পেটে চল, এত ঠান্ডা রে বাবরে বাবা। আসসালামু আলাইকুম মামু। আরে ঠিক আছে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আজ তো কোনো সমস্যা হয়নি তো? কিসের সমস্যা? সকালবেলা মুর্শিদাবাদ থেকে ভাগীরথী এক্সপ্রেসে উঠলাম সকাল 6:30টায়, তারপরে সকাল 10:30টায় নামলাম হাওড়ায়। এখন তো আবার হাওড়ায় মেট্রো রেলও হয়ে গেছে। তারপরে মেট্রো করে সোজা বরানগর, বরানগর থেকে অটো করে আলমবাজার। আরে খুব ভালো খুব ভালো, আমি তো ওটাই ভাবছিলাম, এত ঠান্ডার মধ্যে সকালে ট্রেন ধরবি কি করে। বস বস বস। কোথায় ঠান্ডা? আমার তো কোনো অসুবিধা হয়নি। তোমার মামুর কথা বাদ দাও তো, উনি নিজেও ঠান্ডা, ওনার ঠান্ডা লাগেও বেশি। সারা শীতকাল জুড়ে হাতে গ্লাভস আর পায়ে মোজা পরে বসে থাকে। আসসালামু আলাইকুম খালা। আরে না না, তোমার মামু বুড়ো হয়ে গেছে, তাকে কদমবুশি করেছো ঠিক আছে, আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? একদম না। তাহলে আমাকে কদমবুশি কেন? ঠিক আছে ঠিক আছে, কেন? এই খালা কি রে, তোরা আজকালকার ছেলেমেয়েরা এখনো না ওই ডাকখোঁজটা ঠিকভাবে শিখলি না বুঝলি তো। খালা হলো মাসি, আর ও হচ্ছে তোর জাউজু খালা, মানে মামি। এত বড় নাম ধরে বারবার ডাকা যায়? আজকাল হচ্ছে শর্টের যুগ। তা বলে ভুল ডাকবি, মামি ডাক। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। তুমি আমার মামা, ওটা আমার মামি। ঠিক আছে। ঠান্ডা হাত রে, বাড়ি থেকে এসেছিস হাত ঠান্ডা না? তুই ভাব না, আমি তোর মামু আর আমার বউ তোর খালা। এই শুনতে কেমন ওই ভাই বোন লাগছে না? যদিও আমাদের এই ধর্মে ওই তুতো ভাই বোনের বিয়ে শাদীটা জায়েজ বুঝলি তো, কিন্তু আমার পছন্দ না। একে অপরকে পছন্দ হলেও না? না। আরে মিরাজ ভাইয়া, কেমন আছো? ভালো আছি নাসরিন, তুমি কেমন আছো? ভালো আছি, আর তোমাকে দেখে আরো ভালো হয়ে গেলাম। তো বলো, এবার কতদিনের জন্য এলে? আরে এবারেও অনেক দিনের জন্য এসছে বুঝলি। আমাকে ফরিদা ফোন করেছিল, আমাদের মিরাজ কলকাতায় একটা বড় কলেজে চান্স পেয়েছে, তাই বলছিল একটা হোস্টেল দেখে দিতে। আমি বললাম হোস্টেল কেন, ওদের বাড়িতেই থাকবে। ইয়ে, এটা দারুণ খবর। তো মিরাজ ভাইয়া, তোমার সায়েন্স তো? আশুতোষ কলেজ, জিওলজি অনার্স। ভালোই হলো, সামনেই তোমার এইচএস, তুমি আমাকে একটু পড়া বুঝিয়ে দিও। আচ্ছা, কাল থেকে পড়া বুঝিয়ে দেবো। কালকে কেন, আজ। তুমি আব্বু আম্মির সাথে কথা বলে আমার ঘরে চলে এসো। আরে বাবা দাঁড়া, ছেলেটা সবে এলো, একটু রেস্ট নিতে দিবি না? না, ওসব রেস্ট ফেস্ট বুঝি না, আমি আসতে বলেছি মানে চলে আসবে, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আসবো। তুই ছোটবেলায় যেমন পাগলি ছিলিস, এখনো ঠিক তেমনই পাগলি আছিস। ঠিক আছে, আমি আমার ঘরে গিয়ে তোমার জন্য ওয়েট করছি, তাড়াতাড়ি আসবে। আচ্ছা আসবো। তোমাকে একটু গরম জল করে দিই, স্নান করবে নিশ্চয়ই। তা করতে পারি। ছোটবেলায় তো তোমাকে স্নান করিয়ে দিতে হতো,
তা এখন তো করে দিতে হয় না। না খালা, সরি মামি, এখন তো বড় হয়ে গেছি, তাই এখন শুধু গরম জল দিলেই হবে। ঠিক আছে। নাসরিন, 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 আমাকে ঘরে রেখে ও কোথায় গেল? নাসরিন, যা বাবা, ঘরেও নেই বাইরেও নেই। আব্বা, আমাকে ঘরে রেখে কোথায় লুকিয়ে থাকা হয়েছিল? দরজার পিছনে। কেন? বেশ করেছি। না লুকোলে কেমন করে বুঝতাম যে তুমি আমাকে খোঁজো? আমি তো না লুকিয়েই বুঝতে পারি। তা কি বুঝতে পারো শুনি? যে তুমি আমাকে খোঁজো। হ্যাঁ, সত্যিই খুব খুঁজি। আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি তুই বোধহয় আমার পাশে রয়েছিস, আমার বুকে চড়াই পাখির মতো মুখ গুজে বসে রয়েছিস। হঠাৎ স্বপ্ন ভেঙে যায়, তখন দেখি তুই নেই, তখন তোকে খুঁজে বেড়াই। তা খোঁজোই যখন, আসো না কেন? হ্যাঁ, এলাম তো। মোটেই না। সেই কবে এসেছিল আর আজকে এসছো? এই তো এলাম তোর বাড়িতে, ওই যে দেখ তুই আর আমি। হ্যাঁ এসেছো, কিন্তু 2 বছর 3 মাস 17 দিন 13 ঘন্টা 26 মিনিট পরে। বাবা, সব হিসাব রাখা হয় বুঝি? রাখি না, কিন্তু মনের ভেতর এক বেহিসাবি প্রেমিকা সব ভুলে শুধু তোমায় না পাওয়ার হিসেব করে যায় অজান্তেই। কি করব বল, কোন ছুতোয় হাসবো? ছুতো কি কম আছে? এটা তো তোমারই মামু বাড়ি। মামু আর খালা যদি ধরে ফেলে যে আমি এখানে তোর জন্য আসছি? সে ধরুক, একদিন তো জানবেই। আর ওইসব নিয়ে ভেবে লাভ নেই। সেই দিনটা নিয়েই তো আমি টেনশনে আছি। কেন? শুনলি না মামু কি বললো? আমাদের ধর্মে তুতো ভাই বোনের বিয়ে শাদী জায়েজ হলেও আমি তা পছন্দ করি না। পছন্দ না হলে আমরা দূরে গিয়ে ঘর করব, নিজেদের মতন সংসার করব। সে নয় পরে দেখা যাবে, আমি তো এখন আছি বেশ কয়েক মাস। খবরটা শুনে যে আমি কি আনন্দ পেয়েছি তোমাকে কি বলবো। কেন 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 আনন্দ পেলি কেন? তোমায় রোজ পাশে পাবো। শুধু পাশে? কাছেও পাবো। শুধু কাছে? খুব কাছে পাবো। না। তাহলে? পুরোপুরি কাছে পাবো। কি মামি তুমি? না মানে আসলে তোমার মামু খেয়ে অফিস বেরিয়ে গেল, নাসরিনও খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেল, তাই আমি তোমায় জিজ্ঞেস করতে এসেছিলাম তুমি কখন খাবে। এই তো মামি, ব্যায়ামটা হয়ে যাক,
বডিটাকে আধ ঘন্টা রেস্ট দিয়ে নি, তারপরে আমি খেয়ে নেবো। তুমি বুঝি রোজ ব্যায়াম করো? হ্যাঁ, ওই আর কি, মানে প্রত্যেকদিনই একটু ফ্রি হ্যান্ড করি। ওই জন্যেই তোমার চেহারাটা খুব সুন্দর, একদম ফিট বডি। সবারই একটু করে ফ্রি হ্যান্ড করা উচিত, তাহলে কি শরীরটা সুস্থ থাকে। আর বলো না, সংসারের এত চাপে এসব আর হয়ে ওঠে না। তুমি তো দেখছি পুরো ঘেমে গেছো, এসো তোমার ঘামটা মুছিয়ে। না না, এমনিতেই শুকিয়ে যাবে। তাই বললে কি হয়? গায়ে ঘাম বসে গেলে তোমার ঠান্ডা লেগে যাবে, তারপর জ্বর আসবে। এমনি তোমার জায়গা চেঞ্জ হয়েছে। আমার খুব একটা ঠান্ডা লাগে না মামি। সে তো তোমার শরীর দেখলেই বোঝা যায়, তোমার মধ্যে উষ্ণতা অনেক বেশি, ঠিক আমার মতো। আমার যেমন একদম ঠান্ডা লাগে না, দেখছো না শীতকাল, তবু আমি গায়ে সোয়েটারও পরিনি, চাদরও পরিনি। দেখি এবার সামনে ঘোরো, বুকের ঘামটা মুছিয়ে দিই, নাহলে বুকে সর্দি বসে যাবে। না 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 মামি, আমি নিজে মুছে নেবো। আরে বাবা, আমার কাছে লজ্জা কিসের? আমি তো তোমার মামি, পর তো নই। তোমাদের পর ভাবলে কি আমি আর তোমাদের বাড়ি এসে উঠতাম? আমাকে কয়েকটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শিখিয়ে দেবে মিরাজ? ওই তুমি যেমন বুক ডাউন দিচ্ছিলে। আচ্ছা, আমি শিখিয়ে দেবো, কিন্তু মামি ওটা তো তুমি প্রথমে পারবে না, ওটা আস্তে আস্তে শিখতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি দাও না শিখিয়ে। আমি না দিন দিন কেমন যেন মুটিয়ে যাচ্ছি। কোথায় মুটিয়ে যাচ্ছ? তুমি তো, তোমার চেহারা তো ভারী সুন্দর। ধুর, আমি জানি তুমি আমার মন রাখার জন্য এসব বলছো। আরে না না, সত্যি, তুমি সত্যিই খুব সুন্দরী। সত্যি? সত্যি, আল্লাহ কাসম। সে যাই হোক, তুমি আজকে আমাকে ব্যায়াম শিখিয়ে দাও একটা, ব্যাস। আচ্ছা ঠিক আছে, যদিও আমি শাড়ি পরে আছি। কোনো অসুবিধা হবে না, এটা শাড়ি পরেও করা যায়। তুমি একটা কাজ করো, তুমি প্রথমে দুপাশে দুটো হাত তোলো। হ্যাঁ, ভেরি গুড। এবার হাত দুটো ওপরে করো, ওপরে। না না, হাত দুটো সোজা করো। হচ্ছে না, তুমি একটু ধরে ধরে করিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হাত দুটো সোজা করো, ওপরে তোলো। এবার আস্তে আস্তে নিচে নামাও। মিরাজের মামি পারভিন দাম্পত্য সুখ থেকে বিরত, ফলে সে তৃষ্ণার্ত। সুঠাম চেহারা যুবক মিরাজকে দেখে তৃষ্ণার্ত পারভিন তাকে দিয়ে নিজের তৃষ্ণা মেটানোর খেলায় নেমে পড়ে। মিরাজ কি পারভিনের তৃষ্ণার বলি হবে, নাকি সে তার ভালোবাসার নাসরিনকে নিজের করে পাবে? এরই মাঝখানে কি হবে তার পড়াশুনো, কি হবে তার ভবিষ্যতের ঠিকানা? যে ভবিষ্যতের স্বপ্ন পূরণের ইচ্ছে নিয়ে সে মুর্শিদাবাদ থেকে পাড়ি দিয়েছিল কলকাতায়, মিরাজ কি কোনো অপরাধে জড়িয়ে যাবে, নাকি তাকে ঘিরে তৈরি হবে কোনো অপরাধের জাল? তাহলে অপেক্ষা কিসের? দেখে নেওয়া যাক ক্রাইম ডায়েরির আজকের এক রহস্যময় পর্ব। নমস্কার, আমি দক্ষিণেশ্বর থানার ওসি দেবরাজ মাইতি। আজ আপনাদের দেখাতে চলেছি প্রেম, ভালোবাসা, পরকীয়া, অজাচার, হিংসা, প্রতিহিংসা আর আবেগে ভরা এক মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা। হ্যালো, দক্ষিণেশ্বর থানা। ঠিক আছে, তুমি স্পটে যাও। ওকে ম্যাডাম। বডিটা কোথায়? স্যার বাড়িতে, বেডরুম। কার লাশ আইডেন্টিফাই করা গেছে? হ্যাঁ স্যার, এই বাড়িরই মেম্বার। ভিক্টিমের নাম পারভিন রহমান। ওকে, চলো তো দেখি। আসুন স্যার।
এই ছুরি দিয়েই খুনটা করা হয়েছে। সিজা, দেখেছো নেহাতি ফল কাটার ছুরি। তার মানে ধরে নেওয়া যায় যে খুনি একদমই প্রফেশনাল নয়। একদমই স্যার, ছুরিটা ভিকটিমের বডি থেকে বার করতে পারেনি পর্যন্ত। আপনি? উনি ফরেন্সিক এক্সপার্ট ডক্টর সুজন ভাদুরী। ও হো হো, ওকে, নাইস টু মিট। মিটু। ডক্টর, দেখুন এটা যদি খুন হয়ে থাকে তাহলে সরি স্যার, কোনো যদি নয়, এটা খুন। বিং এ ফরেন্সিক এক্সপার্ট, ছুরির অ্যাঙ্গেলটা দেখে আমি বলছি এটা খুন। তাহলে এটা বলুন যে পেট থেকে ছুরিটা বার করতে না পারার কারণটা কি? কারণ অনেকগুলো। প্রথমত এই যে ছুরিটা, এই ছুরিটা ঢোকার সঙ্গে সঙ্গে পেশি রিফ্লেক্সে কি হয়, শক্ত হয়ে যায়। এই শক্ত হয়ে যাওয়া পেশি ছুরিটাকে চেপে ধরে ফেলে। মানে এই যদি পেশি হয় বা সাপোজ এটা ছুরি, তাহলে যেই মোমেন্টে ঢুকলো এই পেশিটার চাপে শক্ত হয়ে যায়। দ্বিতীয়ত এই যে ছুরি ঢোকার পর যে ক্ষতস্থানের চারপাশটায় মানে রক্ত টিস্যুর জন্য বাতাস ঢোকা বন্ধ হয়ে যায়। এর ফলে এক ধরনের ভ্যাকিউম তৈরি হয় যা ছুরিটাকে টেনে বের করে নিতে বাধা সৃষ্টি করে। তৃতীয়ত আনপ্রফেশনাল ব্যক্তি ছুরিটা কোন দিকে কিভাবে আঘাত করবে সেটা বুঝে আঘাত করে না। যারা প্রফেশনাল তাদের বিষয়টা আলাদা, তারা হয় এইভাবে ছুরি ঢোকায় বা এইভাবে ছুরি ঢোকায়, কিন্তু আনপ্রফেশনাল দেখেই বোঝা যাচ্ছে, কারণ বেশি জোরে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে ছুরিটা লেগে যায় ডিরেক্ট হাড়ে। একবার হাড়ে আটকে গেলে টেনে সহজে বার করা যায় না। আর 4 নম্বর পয়েন্ট, যেটা সব থেকে বড় কারণ হলো খুনের মুহূর্তে আনপ্রফেশনাল ব্যক্তির মধ্যে থাকে কি, ভয়, হাত কাঁপা, হঠাৎ রিয়েলাইজেশন হওয়া। ফলে সে যথেষ্ট স্টেডি ফোর্স দিতে পারে না। বুঝলাম, তবে এক্ষেত্রে ছুরিতে হাতের ছাপ পাওয়া গেলে তদন্তে সুবিধা হবে। ফিঙ্গারপ্রিন্ট কতটা পাওয়া যাবে সেটা এখনো পর্যন্ত শিওর হয়ে বলা যাচ্ছে না। তবে একটা গুড নিউজ, আমরা এই ছুরির হাতল থেকে উলের রোঁয়া টাইপের কিছুটা পেয়েছি। উলের রোঁয়া বলতে উল দিয়ে তৈরি সোয়েটারে যেরকম রোঁয়া থাকে তেমন তো? ডেফিনেটলি ওই টাইপেরই। আচ্ছা সৃজা, এই বাড়িতে সব মিলিয়ে কতজন মেম্বার আছে? ভিকটিমকে নিয়ে মোট 3 জন। ভিকটিমের হাজব্যান্ড আব্দুল রহমান আর মেয়ে নাসরিন রহমান। তবে 3-15 হলো আব্দুল রহমানের ভাগ্নে মিরাজুল আলম এই বাড়িতে রয়েছে। আর আমাদের থানায় ফোন করে জানিয়েছিল কে? ওই ভাগ্নে মিরাজুল আলম। ঠিক আছে, চলো সবার সাথে একবার কথা বলি। ওকে স্যার। ফরেন্সিক এক্সপার্টদের মতে পারভিন রহমান খুন হয়েছেন। মার্ডার ওয়েপনটা তার পেটে বিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। দেখুন, আপনাদের প্রথমেই একটা কথা আমি বলে দিতে চাই যে আপনারা 3 জনই কিন্তু আমাদের সন্দেহের তালিকায় রয়েছে। তাই আপনাদেরকে আমি একটা পরিষ্কার প্রশ্ন করব, বেগম পারভিন রহমান সাহিবাকে কে খুন করেছে? কি হলো, আপনারা চুপ করে আছেন কেন? কিছু তো উত্তর দিন। আমি। তো আব্দুল রহমান সাহেব, আপনি কি কারণে আপনার স্ত্রীকে খুন করলেন জানতে পারি কি? উনি বলতে পারবেন না, কারণ খুনটা উনি করেননি, খুনটা আমি করেছি। শিওর? শিওর ম্যাডাম। বাবাকে বাঁচাতে নিজের ঘাড়ে দোষ নিচ্ছ না তো? না ম্যাডাম, বরং বাবা নিজের মেয়েকে বাঁচাতে নিজের ঘাড়ে দোষ নিচ্ছে। তাই যদি হয় তাহলে তুমি বলো, নিজের মাকে খুন করতে হলো কি এমন কারণ? ও খুন করেনি স্যার, খুনটা আমি করেছি। খুনটা আমি করেছি? খুনটা আপনারা কি ছেলে খেলা পেয়ে গেছেন? না স্যার, খুনটা আমি করেছি, তার কারণও আমিই বলবো। না স্যার, ও মিথ্যে কথা বলছে, খুনটা আমি করেছি। তোরা একটু থামবি? স্যার, ওরা ছোট, ওরা আমাকে বাঁচাতে নিজেদের ঘাড়ের উপর দোষটা নিচ্ছে, কিন্তু খুনটা আমি করেছি। শাট আপ, জাস্ট শাট আপ। সিজা, আমি প্রত্যেককে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করব। আপনি মিরাজ তো? হ্যাঁ ম্যাডাম। আপনারা দুজন একটু অন্য ঘরে গিয়ে বসুন, আমরা ওনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। আপনি ওখানে গিয়ে বসুন।
আপনার ভালো নাম কি? মিরাজুল আলম। এটা আপনার মামার বাড়ি তো? হ্যাঁ স্যার, আমার বাড়ি মুর্শিদাবাদে। আপনি এই বাড়িতে কতদিন হলো এসেছেন? 15-16 দিন। মামা বাড়িতে আসার পর কি কি ঘটলো একটু ডিটেলে বলুন। কিন্তু স্যার পুরো ঘটনাটা জানতে হলে তো একটু আগে থেকে বলতে হবে। বেশ, তাই বলুন। আমি আর নাসরিন ছোটবেলা থেকে ভীষণ ভালো বন্ধু ছিলাম। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি টের পেলাম যে আমি নাসরিনকে ভালোবাসি আর নাসরিনও আমাকে ভালোবাসে। কিন্তু আপনারা তো মাস্তুতো পিস্তুতো ভাই বোন। হ্যাঁ ম্যাডাম, আমাদের ধর্মে মামাতো পিস্ততো ভাই বোনের মধ্যে সম্পর্ক জায়েজ হলেও আমাদের পরিবারে কখনো এই সম্পর্কের চল ছিল না, বরং বলা যেতে পারে যে সবাই বিরোধী। যেহেতু আমরা দুজন দুজনকে ভালোবাসি, তো আমরা এই সম্পর্কটা লুকিয়ে এগিয়ে নিয়ে গেলাম। ডিস্টেন্স রিলেশন ছিল, শুধু ফোনে কথা হতো। লাস্ট দেখা হয়েছিল 2-2.5 বছর আগে। তখন আমি ক্লাস 11-এ পড়তাম আর নাসরিন ক্লাস 10-এ। আমি বাড়িতে বলি যে কোচিং সেন্টার থেকে পিকনিকে যাচ্ছি বলে ভোরবেলায় ভাগীরথী এক্সপ্রেসে উঠে পড়ি, তারপর সোজা এখানে চলে আসি। আর নাসরিনও স্কুল বাঙ্ক করে আমার সাথে দেখা করে। আমি এসে গেছি। তুমি 35 মিনিট লেট করলে কেন? আমি কি করব, ট্রেন লেট ছিল তো। ট্রেনের ড্রাইভারটাকে না মাথায় গাঁটটা মারা উচিত। জানে না আমরা দুজন দুজনের জন্য ওয়েট করছি? ড্রাইভারটা তো জানতো না, কিন্তু ওকে আগে থেকেই জানিয়ে রাখা উচিত ছিল। হ্যাঁ, উচিত ছিল তো, যে আমাদের দেখা হয় না। আজ 2 বছর পর দেখা হলো। কেই বা জানাবে বল? কেন? মেঘ, হাওয়া, পাখি, প্রজাপতি, গাছপালা, ওদের তো খেয়ে দেয়ে কোনো কাজ নেই। ওরা জানিয়ে রাখতে পারতো না? ওরাই বা কি করে জানবে? ওরা তো জানতো আমরা শুধু ভালো বন্ধু ছিলাম। আমরা যে একে অপরকে ভালোবাসি সেটা তো পাখি, প্রজাপতি, ওরা কেউ জানতো না। তা ঠিক, ওদেরকে দোষ দিয়ে লাভ নেই। আমি তো নিজেই জানি না আমি ভালোবাসি কিনা। মানে? তার মানেটা কি? সত্যি আমি জানি না। আমি শুধু জানি আমার তোমায় সব সময় দেখতে ইচ্ছা করে। আমি একা একা কথা বলি তোমার সঙ্গে, জানো তো। আজকাল না কোনো কাজে মন বসে না, খালি মনে হয় তোমার কাছে ছুটতে চলে যায়, বক বক করি। এটাই কি ভালোবাসা? আমি জানি না। এই, আজকাল ঠিক মতো পড়াশোনা করছিস তো? যা বাবা, হচ্ছে রোমান্টিক কথাবার্তা। উনি কোথা থেকে মাস্টার সাহেবের মতন এসে পড়াশোনার কথা নিয়ে চলে এলো। সামনে কিন্তু তোর মাধ্যমিক, ভুলে যাস না। হ্যাঁ, ভুলিনি, জোর কদমে পড়াশোনা চলছে। যেটা কথা হয়েছে সেটা তো রাখতেই হবে। হ্যাঁ, আমরা দুজনে উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পাবো, তারপর কলকাতার বড় কলেজে ভর্তি হব, তারপর চুটিয়ে প্রেম করব। ঠিক আছে, তাহলে আজকের দিনটার জন্য মাস্টার সাহেব হয়ে যেও না প্লিজ। তোমাকে কতদিন পর দেখলাম, জানি না আবার কবে দেখতে পাবো। চিন্তা করিস না, এর মধ্যেই আবার দেখা হবে। আমরা দুজনে দুজনের কাছে সারা জীবন থাকবো। এই দুনিয়ার কোনো বাধা আমাদের আটকাতে পারবে না। তো এখানে এসে জানতে পারলে যে তোমাদের ভালোবাসার সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে পারভিন বেগম, তাই তাকেই দুনিয়া থেকে সরিয়ে দিলে, তাই তো? না ম্যাডাম, ঘটনাটা অত সহজ ছিল না। তাহলে কি ছিল সেটা বলুন। আমি আশুতোষ কলেজে পড়ার চান্স পেলাম। ভেবেছিলাম কলকাতার কোনো এক হোস্টেলে থেকে পড়াশোনা করব, কিন্তু আমার মামু আমার মাকে ফোন করে বলল যে আমি যাতে এই বাড়িতে থেকেই পড়াশোনা করি। অফারটা আমারও খারাপ লাগলো না, কারণ এখানে থাকলে আমি নাসরিনকে সবসময় কাছে পাবো। তারপরে এই বাড়িতে পা ফেলতেই দেখলাম যে আমার মামি আমাকে অন্য দৃষ্টিতে দেখে, কারণে অকারণে ছুতে চায়। নানা অজুহাতে নানা ছুতোয় আমার পাশাপাশি ঘেঁষার চেষ্টা করে। আমি ইচ্ছে করেই সেগুলো ইগনোর করার চেষ্টা করতাম। তারপর একদিন মামু অফিসে, নাসরিনও স্কুলে গেছে। আমার কলেজে তখনও ঠিকভাবে ক্লাস শুরু হয়নি। আমি বসার ঘরে বসে পড়াশোনা করছিলাম। মামি বাথরুম থেকে মামি আমায় ডাকলো।
মিরাজ, মিরাজ, হ্যাঁ মামি। আমি বাথরুমে তাওয়ালটা নিয়ে আসতে ভুলে গেছি, বিছানায় রাখা আছে, একটু দিয়ে যাবে? হ্যাঁ মামি। মামি, মামি, কি দেখছো মিরাজ? না না কিছু না। আমার থেকে বুঝি চোখ সরাতে পারছো না? না না সেরকম না। এই যে তোমার তাওয়াল। তুমি স্নান করেছো? না। চলো স্নান করে নাও, এসো এসো না। না না আমি পরে করব। পরে কেন? তোমার যেরকম ঠান্ডা লাগে না, আমারও তো সেরকম ঠান্ডা লাগে না। না আজ আমার ঠান্ডা লাগছে, আমি পরে স্নান করব। ঠিক আছে, যেমন তোমার মর্জি। এ কি, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? এই তো যাচ্ছি। শোনো না, আমার পিঠের জলটা একটু মুছে দেবে? আমি না মুছতে পারছি না। আমি? হ্যাঁ তুমি, সেদিন তুমি ব্যায়াম করছিলে, আমি তোমার পিঠের ঘামটা মুছে দিয়েছিলাম। আজকে তুমি আমার পিঠের জলটা মুছে দিতে পারবে না? না মানে আমার তো আজকে পড়া আছে, আমি একটু পড়বো। আচ্ছা শোনো, সেদিন তুমি বলছিলে না আমি নাকি খুব সুন্দরী? হ্যাঁ সুন্দরী তো। আমাকে তোমার পছন্দ হয় না? পছন্দ হবে না কেন, হয়তো। তোমার মামু আমার সৌন্দর্যের দাম দিতে পারে না। আমি খুব তৃষ্ণার্ত মিরাজ, খুব। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তুমি সব বুঝতে পারছো, আমি জানি তুমি সব বুঝতে পারছো, কিন্তু না বোঝার ভান করছো। না বোঝার মতন ছোট তো তুমি নও। আমি কি করব? তুমি আমাকে নিজের করে নাও মিরাজ, আমার সব তৃষ্ণা তুমি মিটিয়ে দাও। আমাকে ভালোবাসো, আমাকে আদর দিয়ে ছিন্ন ভিন্ন করে দাও, দেখবে এতে তুমিও অনেক কিছু পাবে। আমার কিচ্ছু পাবার দরকার নেই, আমার সব কিছু আছে। মিরাজ, মিরাজ তুমি ভুল করছো, আমাকে সরিয়ে দিয়ে তুমি অনেক বড় ভুল করছো। এই ঘটনা তোমার মামাকে জানিয়েছিলে? না, জানাতে পারিনি। আমি নাসরিনকে সব কিছু বলি, ওকেই জানাতে পারিনি। আমি যে তখন কি করবো আমি ভেবে পাচ্ছিলাম না। আমার ভীষণ কান্না পাচ্ছিল। পরের দিন আমি বাড়ির বাইরে সিঁড়ির পাশে বসে কাঁদছিলাম, আমার চোখ থেকে অনবরত জল বেরোচ্ছিল। তারপর নাসরিন আমাকে দেখে আমার কাছে এগিয়ে এলো। তুমি এখানে বাড়ির পিছনে এসে বসে আছো, আর আমি সারা বাড়ি তোমায় খুঁজে বেড়াচ্ছি। কি ব্যাপার বলো তো? দুদিন ধরে তোমার কোনো পাত্তা পাচ্ছি না। আরে কি গো, এদিকে ঘোরো। আরে তোমার চোখে জল, কি হয়েছে? কই কিছু না তো। কি কিছু না? আমি দেখতে পাচ্ছি তুমি কাঁদছো। আরে বাবা বলছি তো কিছু না, হয়তো চোখে কিছু পড়েছে। আমার দিকে তাকাও। না ঠিক আছে। কিছু ঠিক নেই, তাকাও। চোখে কিছু পড়া আর কান্নার পার্থক্য আমি বুঝি না। কি হয়েছে মিরাজ, আমায় বলবে না? না এখন বলা যাবে না। আমাকেও বলা যাবে না? কিছু মনে করো না নাসরিন,
এই মুহূর্তে আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না, পরে কোনো একদিন বলবো। বেশ, ঠিক আছে, আমি জিজ্ঞেস করব না। তবে একটা কথা দিতে হবে, কি কথা? মুখটা গোমড়া করে থাকা যাবে না। আর আর আমায় খুব ভালোবাসতে হবে। ঠিক আছে। আমি আর নাসরিন যে একে অপরকে ভালোবাসি সেটা এতদিন কেউ জানতো না, কিন্তু সেদিন মামি জেনে গেল। তারপর আমাকে নিজের ঘরে ডেকে পাঠালো, আমিও গেলাম। দরজাটা বন্ধ করে এসো। না থাক। তবে থাক। বলো, কেমন আছো? তুমি আমাকে ডেকে পাঠিয়েছিলে? হ্যাঁ, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। বসো। বলো। বসো। আমি দেখলাম আমার মেয়ে নাসরিনের সাথে তোমার বেশ ভালোই মাখামাখি সম্পর্ক। কি হলো, চুপ করে আছো কেন? আমি কি কিছু ভুল বললাম? আমি আমি নাসরিনকে ভালোবাসি। ও আচ্ছা, তা কদিন ধরে চলছে এই ভালোবাসা? গত 3 বছর ধরে আমরা বুঝতে পেরেছি যে আমরা একে অপরকে ভালোবাসি। তোমার সাহস তো কম নয়। নাসরিন তোমার মামুর মেয়ে। হ্যাঁ আমি জানি, কিন্তু কোনো কিন্তু না। তোমার নিশ্চয়ই জানা আছে যে তোমার মামু আত্মীয়দের মধ্যে সম্পর্ক একদম পছন্দ করেন না। সেটা আমি জানি। তাহলে জানার পরেও আমার মেয়েটার জীবন নিয়ে খেলছো কেন? ওকে কেন নষ্ট করছো তুমি? আমি নাসরিনকে ভালোবাসি। মিথ্যে কথা। তুমি যদি ওকে সত্যিই ভালোবাসতে তাহলে এরকম একটা সম্পর্কে জড়াতে না যার কোনো ভবিষ্যৎ নেই। তোমার মামু কোনোদিনও এই বিয়েতে রাজি হবেন না। উনি কারোর কথা শোনেন না, নিজে যেটা মনে করেন সেটাই করেন। তবে 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 উনি একমাত্র আমার কথাই শোনেন। আমি যদি ওনাকে বোঝাই তবেই উনি তোমাদের বিয়ে দিতে রাজি হবেন। নাসরিন আমাকে ভালোবাসে, ও একমাত্র আমাকে বিয়ে করলে সুখী হবে। তুমি তোমার মেয়ের সুখের জন্য মামুকে বোঝাবে না কেন? কারণ এতে আমার কোনো লাভ নেই। তোমার নিজের মেয়ের সুখের জন্য তুমি নিজের লাভ দেখবে? নিশ্চয়ই, সবাই নিজেকে সুখী দেখতে চায়। আমার মেয়ে যাতে সুখী হয় সেটা যেমন আমি চাই, সেই সাথে আমার নিজের সুখটাও তো আমাকেই দেখতে হবে। তোমাদের বিয়েটা যাতে হয় সেই ব্যবস্থাও আমি করে দেব। শুধু তার বদলে আমাকে তোমার একটা জিনিস দিতে হবে। কি? ওই যে সুখ। আর আমি কিসে সুখী হব সেটা নিশ্চয়ই তুমি এতদিনে খুব ভালোভাবে বুঝে গেছো। কি হলো বলো, তুমি কি দিতে রাজি? মিরাজ, তুমি ভুল করছো। শুধুমাত্র আমাকে কিছুটা সময় দেওয়ার বিনিময়ে তুমি নাসরিনকে সারা জীবন ধরে পাবে। তাই ভেবে দেখো। কি ভাবছো? এরপর থেকে যখনই সুযোগ হতো মামি আমার সঙ্গে সম্পর্ক করতো, আর আমিও নাসরিনকে পাওয়ার জন্য কম্প্রোমাইজ করে যেতাম। একটা সময় বুঝলাম উনি মামুর সাথে আমার আর নাসরিনের বিষয়ে কথা এগোচ্ছেন না। তখন আমার সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি রান্নাঘর থেকে ছুরি এনে সোজা মামির পেটে বসিয়ে দিলাম। তারপর সব শেষ। তার মানে তুমি বলতে চাইছো মামি তোমাকে কথা দিয়ে কথা রাখেনি, নিজের সুখের জন্য তোমাকে ব্যবহার করেছে।
আর এটা বুঝতে পেরেই তুমি তোমার মামিকে খুন করেছো, তাই তো? হ্যাঁ স্যার। মিরাজ অনেকটাই সত্যি বলেছিল, কিন্তু সবটা সত্যি বলেছিল কিনা আমরা কনফার্ম ছিলাম না। এরপরে আমরা নাসরিন আর আব্দুল সাহেবের বয়ান নিলাম। তিনজনের আলাদা আলাদা বয়ানে যে যে কথাগুলো মিলে গেল সেগুলোকে আমরা সত্যি বলে মেনে নিলাম। কিছু কিছু কথা মিলল না, কিছু কথা তারা আলাদা বা অতিরিক্ত বলেছিল। নাসরিন এবং আব্দুল সাহেব কি কি আলাদা বা অতিরিক্ত বলেছিল? আমার আর মিরাজের ভালোবাসার কথা বাবাকে বলে আমাদের বিয়ে ঠিক করবে, মা এই প্রতিশ্রুতি দিয়েছিল মিরাজকে। কিন্তু 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 কি? তার সুযোগ নিয়ে মিরাজকে ব্যবহার করছিল মা। একদিন মিরাজ এসে আমাকে সবটা প্রথম থেকে বলে। কি বলছো কি মিরাজ? আমি তো এত কিছু ভাবতেই পারছি না। তুমি যেটা ভাবতে পারছো না সেই অন্যায়টা আমাকে রোজ করে যেতে হয়েছে। বিশ্বাস করো নাসরিন, আমি তোমাকে পাওয়ার জন্য জাহান্নামে যেতেও রাজি ছিলাম, কিন্তু সেই জাহান্নাম যে এতটা নোংরা, এতটা নাপাক, সেটা আমি জানতাম না। আমার মা, আমার নিজের মা, নিজের মেয়ের আবেগকে সামনে রেখে এতটা নোংরা কাজ করতে পারে, আমি তো ভাবতেই পারছি না। কোথায় যাচ্ছ? ফেসলা করতে। তুমি যদি এখন এই নিয়ে তোমার মাকে কোনো প্রশ্ন করো, আমাদের জীবনে এক হবে না। না হোক, তবু আমি এর ফেসলা চাই। না না, তুমি যাবে না, তুমি যাবে না, তুমি যাবে না। আমি আমার ঘর থেকে বেরোলাম, তারপর রান্নাঘর থেকে ছুরিটা নিয়ে সোজা চলে গেলাম মায়ের ঘরে। কোনো কথা জিজ্ঞেস করার মানসিকতা ছিল না। রাগে ঘেন্নায় মায়ের পেটে ছুরিটা গেঁথে দিলাম। সেই দিন রাতে আমি নাজরিনের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ওর ঘর থেকে মিরাজের গলার আওয়াজ শুনতে পাই। তারপরে ভাবলাম এত রাতে মিরাজ এই ঘরে কি করছে। ঘরে ঢুকতে গিয়ে আমি ওদের সব কথা শুনে ফেললাম। আমি স্বপ্নেও ভাবিনি কোথায় যাচ্ছ? ফেসলা করতে। তুমি যদি এখন গিয়ে তোমার মাকে কোনো প্রশ্ন করো, আমাদের জীবনে আর এক হবার কোনো সুযোগ থাকবে না। না থাকুক, তবু আমি এর ফেসলা চাই। না, তুমি যাবে না, তুমি যাবে না। তুমি যাবে না। এরপর ওখান থেকে উঠে আমি চলে গেলাম রান্নাঘরে। সেখান থেকে একটা ছুরি নিয়ে সোজা চলে গেলাম পারভিনের ঘরে, তারপর ঢুকিয়ে দিলাম তার পেটে। বুঝলাম। এই নিয়ে এসো ওদের। তোমরা বসো। দেখুন আব্দুল সাহেব, আপনাদের তিনজনের আলাদা আলাদা বয়ানে প্রথম দিকের ঘটনাগুলো মোটামুটি মিলে যাচ্ছে, কিন্তু আপনারা তিনজনে রান্নাঘর থেকে ছুরি তুলে নিলেন, তারপর তিনজনে পারভিন বেগমের পেটে ছুরিটা ঢুকিয়ে দিলেন। এটা তো সম্ভব নয়। কেন মিথ্যে কথা বলছিস তোরা? সত্যিটা বলে দে না, কেন অকারণে গুনার বোঝা বাড়াচ্ছিস বলতো? আপনারা তিনজনেই বলেছেন যে আপনারা তিনজনেই পারভিন বেগমকে খুন করেছেন। আপনাদের তিনজনকে আপাতত কাস্টাডিতে নেওয়া হলো। সিজা, এই নিয়ে চলো ওদেরকে। তিনজনের মধ্যে একজন খুনি, সেটা সম্ভব। তিনজন একই সাথে খুন করেছে, সেটাও সম্ভব। কিন্তু তিনজন একই মানুষকে একই পদ্ধতিতে একই অস্ত্র দিয়ে
আলাদা আলাদাভাবে খুন করেছে সেটা কখনোই সম্ভব নয়। তাই কাস্টাডিতে নিয়ে নিলাম তিনজনকেই। পরের দিন আমাদের হাতে এসে গেল ফরেনসিক রিপোর্ট। আসছি স্যার। হুম, স্যার ফরেনসিক রিপোর্ট এসে গেছে। বসো। স্যার রিপোর্ট অনুযায়ী খুনটা হয়েছে রাত 10:40 নাগাদ। আমরা ক্রাইম সিনে যে ছুরিটা ভিকটিমের পেটে বিদ্ধ অবস্থায় পেয়েছিলাম ওটা খুনেরই অস্ত্র। ছুরিতে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, আর সেটা নাসরিন রহমানের। ওই ছুরির ফলার দিকে এই কনিষ্ঠা আঙ্গুলটা, মানে এই আঙ্গুলটা, আর ফলার উল্টো দিকে, মানে যেদিকে ছুরির ফলা থাকে না সেদিকে হচ্ছে তর্জনী। ব্যাপারটা কিছু বুঝলে সৃজা? দাঁড়াও আমি বোঝাচ্ছি। ধরো এইটা হচ্ছে ছুরির ফলা, তাহলে এই কনিষ্ঠা আঙ্গুলটা থাকবে ছুরির ফলার দিকে, আর তর্জনী থাকবে, মানে এই আঙ্গুলটা থাকবে উল্টো দিকে। মানে সেক্ষেত্রে ছুরিটা ধরতে হবে এইভাবে। ভিকটিমকে খুনি ছুরি মারবে এইভাবে, ওপর থেকে নিচে। তবে তো ভিকটিমের সম উচ্চতার খুনি ভিকটিমকে বুকে আঘাত করবে, পেটে নয়। সেইখানেই তো খটকা সৃজা। পারভিন বেগম আর নাসরিনের উচ্চতা একই, কিন্তু আঘাতটা পারভিনের বুকে নয়, পেটে করা হয়েছে। ঠিক আছে, আমরা ওদের তিনজনের সাথে একবার বসবো, কেসটা আজকেই ক্লোজ করে দেবো। আমাদের ফরেনসিক রিপোর্ট এসে গেছে। ছুরির বাটে নাসরিনের হাতের ছাপ পাওয়া গেছে। না না স্যার, নাসরিন খুনি নয়, নাসরিন খুন, আমি খুন করেছি স্যার, আমি খুন করেছি পারভিন আব্দুল সাহেব, আপনি শান্ত হন, শান্ত হন, বসুন বসুন বসুন। হ্যাঁ নাসরিন, তুমি একটু উঠে দাঁড়াও তো। তুমি বলো তো কিভাবে খুনটা করেছিলে। এক মিনিট, তুমি এই পেনটা দিয়ে একটু দেখাও তো। নাও। দাও। নাসরিন, তুমি যদি সত্যি সত্যি ছুরিটা চালাতে, তাহলে তোমার তর্জনীর ছাপ ছুরির ফলার দিকে থাকতো, কিন্তু তোমার কনিষ্ঠা, মানে এই ছোট আঙুল, এর ছাপটা পাওয়া গেছে ছুরির ফলার দিকে। মানে যদি এইভাবে কেউ ছুরিটা ধরে, দেখো কারোর বুকে যদি ছুরি বসাতে হয় কিংবা নিজের পেটে, তাহলে কিন্তু এইভাবে বসাতে হয়, বুকে পেটে। অন্তত লোকে এইভাবে ধরে। নিজেই নিজের পেটে ছুরি চালাতে গিয়েছিল স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার, সেই দিন আমি উঠে রান্নাঘরে গিয়ে দেখি আমি নাজরিনের হাত থেকে ছুরিটা নিয়ে চলে যাই পারভিনের ঘরে, তারপরে চালিয়ে দিই ওর পেটে। শীতকালে আমার মোজার গ্লাভস পরে থাকার অভ্যাস আছে, তাই হয়তো ছুরিতে হাতের আমার কোনো ছাপ পাওয়া যায়নি। আব্দুল সাহেব, ছুরির বাটে কিছু উলের রোঁয়াও পাওয়া গেছে। কিন্তু স্যার, আল্লাহ দোহাই, তোরা আর মিথ্যে কথা বলিস না, আমাকে এবার শাস্তি পেতে দে। আচ্ছা, তোরা দুজন পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করে নিস, সুখে থাকিস, আমার দোয়া রইল তোদের সাথে।
সম্পর্কের সীমারেখা যখনই লঙ্ঘিত হয়েছে তখনই মাথাচাড়া দিয়েছে অপরাধ। জেনে রাখুন, আপনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধী। সাবধান হন, সাবধান হোক বাংলা।